বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। 29 সেপ্টেম্বর সকাল 8:10 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কারাবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাবেক শিল্পমন্ত্রী। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ত্র ও মূত্রাশয়ের জটিলতায় ভোগার কারণে উন্নত চিকিৎসার জন্য হুমায়ুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 28 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন নরসিংদী 4 আসন থেকে 1986 সালের স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। পরবর্তী প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়নে লড়েছেন নিজ আসন থেকে। 2019 সালে নির্বাচনে জয়লাভের পর শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলেও পাননি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব। ওই বছরের 5 আগস্ট অভ্যুত্থানের সরকার পতনের পর 24 সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। 2024 সালে 4 আগস্ট মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিক্ষোভের সময় সংঘর্ষ ও হামলায় শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার আসামিও তিনি। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছিলেন একজন আইনজীবী। বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন তিনি। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যেই গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে বলছে স্থানীয় প্রশাসন। আন্দোলন করা যুগ্ম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সংঘর্ষের সময় পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় বাঙালিরা এসব ঘটনার জন্য পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সেনা সদস্যের ওপর হামলা হয়েছে এমন খবর প্রচার হলেও আইএসপিআর বা জেলা প্রশাসন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী খাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণের অভিযোগে ডাকা কর্মসূচি হিসেবে আগের ঘোষণা অনুযায়ী যুগ্ম ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা গুইমারা সড়কে অবরোধ কর্মসূচি পালন করছিলেন রবিবার সকালে। সকাল 10টার দিকে সেনা সদস্যরা সেখানে গিয়ে ধর্ষণের অভিযোগে সন্দেহভাজনদের আটকের পরও কেন সড়ক অবরোধ করা হচ্ছে তা নিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন। এরই এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় অনেকগুলো দোকানপাটে আগুন জ্বলতেও দেখা যায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি ওয়াফরে মারমা বিকেল 5:30টায় বিবিসি বাংলাকে বলেন, রামসু মারমাদের বাজার, সেখানে আমাদের ঘরবাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক গুলি হয়েছে, এখনও অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তিনি রামসু বাজারে হামলা ও সংঘর্ষের জন্য সেটলার বাঙালিদের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ বিবিসি বাংলাকে বলেছেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো। বাঙালিদের উপরে তারা হামলা করেছে, বাঙালিদের বহু দোকান লুট হয়েছে। তবে ওয়াফরে মারমার দাবি, পাহাড়িদের ওপরে হামলা করে উল্টো সেনা সদস্য ও বাঙালিদের ওপরে হামলার এ ধরনের অভিযোগ তোলা সেখানকার নিয়মিত ঘটনা। রোববার সন্ধ্যায় ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে এই ঘটনায় আহত হয়েছেন। 3 জন নিহত ও অনেকের আহত হওয়ার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ নিয়ে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলার বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। শহরের অধিকাংশ দোকানপাটই রবিবার বন্ধ ছিল এবং শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত মঙ্গলবার রাতে 8ম শ্রেণীর শিক্ষার্থী এক কিশোরী ধর্ষণের শিকার হন বলে ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে। মাত্রই চলচ্চিত্র থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন থালাপতি বিজয়। আর এর অংশ হিসেবে 27 সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর জেলায় হয় তার রাজনৈতিক সমাবেশ, যে সমাবেশ ছিল জনসমুদ্র। সমাবেশে আসা বিপুল সংখ্যক মানুষ পর্দার তারকা বিজয়কে এক নজর দেখতে মঞ্চের সামনে যখন হুমড়ি খেয়ে পড়েন, তখনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনার। পদদলিত হয়ে মারা যায় 39 জন মানুষ।
বলিউড সহ বিশ্ব অঙ্গনে আলোচিত এই ঘটনা থালাপতি বিজয়ের আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকেই ইঙ্গিত করে। কেন তিনি এত জনপ্রিয়, চলুন জেনে নেই। থালাপতি বিজয়ের জন্ম 1974 সালে চেন্নাইয়ে। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা এস এ চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক। মা প্লেব্যাক গায়িকা শোভা চন্দ্রশেখরও চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বিজয়ের। সেই সূত্রে 10 বছর বয়সেই তামিল চলচ্চিত্র ভেট্রিতে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় তার। 1992 সালে 18 বছর বয়সে নালাইয়া থিরপু চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিজয়। এরপর আর থেমে থাকতে হয়নি। একে একে অভিনয় করেন সেন্থুরা পান্ডি, রসিগান ও দেবার মতো ব্যবসা সফল চলচ্চিত্রে। 2003 থেকে 2011 সালের মধ্যে তামিল সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিজয়। দিনে দিনে তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হতে থাকে যে তার সিনেমার টিকিট কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেন ভক্তরা। সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিজয়ের পারিশ্রমিকও। ভারতের প্রথম অভিনেতা হিসেবে তিনি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য 200 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। 3 দশকে দর্শকদের উপহার দিয়েছে 68টি সিনেমা। বিজয় সবসময়ই ভিন্নভাবে দর্শকদের সামনে আসেন। তিনি বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় উপস্থিতি নিয়ে তিনি সবসময়ই আলাদা করে ভাবেন। এমনকি একটি সিনেমায় নতুনত্ব আনতে গল্প চরিত্র, নাচ, অ্যাকশন, রোম্যান্স বা আবেগঘন দৃশ্য কেমন হবে সেটিও আলাদা পরিকল্পনা করেন, যে কারণে ক্যারিশমেটিক উপস্থিতি দিয়ে তিনি দর্শকের মন টানতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে বিজয়ের সিনেমায় একের পর এক উঠে এসেছে দেশের রাজনীতির অনিয়মের গল্প। যে গল্পে সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন এমন চরিত্রে দেখা গেছে বিজয়কে। সিনেমায় সমাজ ব্যবস্থার অনিয়ম, দুর্নীতি বা সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার কারণে তাকে আলাদা করে দর্শক পছন্দ করেছেন। ভারতের অনেক চলচ্চিত্র সমালোচক মনে করেন, মার্শাল, সরকার, লিও সহ বহু সিনেমায় শুধু অভিনেতা নয়, সামাজিকভাবে সচেতন একজন শিল্পী হিসেবে তার ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে। বিজয়ের সিনেমায় যেমন বলিষ্ঠ সংলাপ, অ্যাকশন, নাচ গানে ভরপুর থাকে, তেমনই থাকে গল্পের আবেগ আর বার্তা। ফলে গ্রামীণ দর্শক থেকে শুরু করে শহরের শিক্ষিত শ্রেণী সবাই তাকে পছন্দ করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি সাধারণ জীবনযাপন করেন, একাধিক দাতব্য কাজের সঙ্গে যুক্ত। রাজনৈতিক কোনো বক্তব্য না দিয়েও তিনি মানুষের পাশে দাঁড়ান, ছুটে যান মানুষের সেবা করতে। এজন্য তার আলাদা টিমও রয়েছে, যে কারণে অনেকে মনে করেন তিনি বাস্তব জীবনের নায়ক। বিজয়ের সিনেমা আলাদাভাবে গ্রহণযোগ্যতা পায় পরিবারের আবেগ ও অনুভূতির কথা বলায়। বেশিরভাগ দক্ষিণী দর্শক মনে করেন বিজয়ের সিনেমাগুলো সাধারণত সব বয়সের মানুষ দেখতে পারেন। তার নাচ, গান, সংলাপ ও দৃশ্যে অশ্লীলতা থাকে না, যার কারণে পরিবার কেন্দ্রিক দর্শকের কাছেও তিনি বিশেষভাবে জনপ্রিয়। বিজয়ের নাম মানেই যেন শত শত কোটি টাকার বিনিয়োগ। এর কারণ সাম্প্রতিক সময়ে তার প্রতিটি সিনেমাই বলা যায় ব্যবসা সফল। ভারতের বলিউড সহ অন্যান্য ইন্ডাস্ট্রির তারকাদের থেকেও তার কয়েকটি সিনেমার আয় এগিয়ে। এটা যেমন প্রযোজকদের কাছে তাকে করেছে আস্থার নাম, তেমনি একই সঙ্গে দর্শকদের কাছেও তার সিনেমা নিয়ে আলাদা একটি আস্থার জায়গা তৈরি হয়েছে। তার সর্বাধিক আয় করা সিনেমা লিও রেকর্ড 700 কোটি রুপি আয় করেছে বক্স অফিসে। নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই ভাষণে গাজা যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতি পর্যন্ত নানা দাবি তুলে ধরেছেন তিনি। তবে তার বক্তব্যের অনেকাংশই বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং ভ্রান্ত প্রমাণিত হয়েছে। জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, হামাস যদি ইসরায়েলের শর্ত মেনে নেয় তাহলে যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে। তবে বাস্তবতা হলো এই পর্যন্ত বহুবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে ইসরায়েল। মার্চে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তার পরপরই ইসরায়েল হামলা চালিয়ে 400-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। সেই সঙ্গে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করা হয়, যা ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ তৈরি করে। সম্প্রতি কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের ব্যর্থ হামলার পর রুদ্ধ হয়েছে নতুন করে আলোচনার সব পথ। নেতানিয়াহুর দাবি, গাজায় নিহতদের মধ্যে বেসামরিকের অনুপাত প্রতি 2 জনের মধ্যে 1 জনেরও কম।
কিন্তু বাস্তবতা হচ্ছে আগস্টে প্রকাশিত গোপন এক ইসরায়েলি ডাটাবেজ প্রমাণ করে নিহতদের ৮৩%ই বেসামরিক নাগরিক। তদন্তটি করে +972 ম্যাগাজিন, লোকাল কল ও দ্য গার্ডিয়ান। ফাঁস হওয়া ওই ডাটাবেজ অনুযায়ী এই পর্যন্ত ইসরায়েলের হামলায় ৮৯০০ হামাস যোদ্ধা নিহত হয়েছেন, যার অর্থ নিহত বেসামরিক নাগরিকের শতাংশ আরও অনেক বেশি। জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু অভিযোগ করেছেন হামাস মসজিদ, স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে বাস্তবতা হলো এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং ইসরায়েল এসব স্থানে বারবার বোমা হামলা করেছে। যেখানেই সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে, হোক সেটি হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ কেন্দ্র বা পানি সরবরাহ ব্যবস্থা, সবই ইসরায়েলের আঘাতের শিকার হয়েছে। নেতানিয়াহু দাবি করেন জনগণকে সরতে বলা মানেই গণহত্যা নয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক আদালত ICJ, জাতিসংঘের তদন্ত কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিটসেলেম সহ বহু সংস্থা প্রমাণ দিয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। লোকজনকে দ্রুত সরতে বলা হলেও নিরাপদ আশ্রয় নেই, খাদ্য ও চিকিৎসা আটকানো হচ্ছে, ফলে হাজারো মানুষ পথে ঘাটে মারা যাচ্ছে। জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু অভিযোগ করেন গাজায় সাহায্য প্রবেশ করতে দিলেও তা হামাস লুট করে নিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের নিজস্ব সেনাবাহিনী ও মার্কিন সংস্থা USAID এর রিপোর্ট বলছে হামাস সাহায্য লুট করছে না, বরং বারবার ইসরায়েল নিজেই সাহায্য আটকে দিয়েছে। মে মাস পর্যন্ত গাজায় পূর্ণ অবরোধ জারি ছিল। পরে যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গড়া হয় সেটিও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন, যেখানে সাহায্য নিতে গিয়ে হাজারো মানুষ গুলিতে নিহত হয়েছে। অন্যদিকে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন গাজায় নির্দিষ্ট একটি ফিলিস্তিনি গোষ্ঠীকে ইসরায়েল অস্ত্র দিচ্ছে, যারা ত্রাণের ট্রাক লুট করছে। নেতানিয়াহু তার বক্তব্যে দাবি করেন ইরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে, খুব দ্রুতই তেহরান পরমাণু শক্তির অধিকারী হবে। কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA বলছে ইরানের অস্ত্র তৈরির প্রমাণ নেই। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত হলেও তারা বলেছে বোমা বানানোর কোনো পরিকল্পনা নেই তেহরানের। অথচ ইসরায়েল নিজেই অন্তত 90টির বেশি পারমাণবিক ওয়ারহেড মজুত রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার ধারণা। নেতানিয়াহু দাবি করেন হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহী ও সিরিয়ার সামরিক বাহিনীর নেতৃত্ব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর শীর্ষ কয়েকজন নেতাকে হত্যা করেছে ঠিকই, তবে সংগঠনগুলো এখনো সক্রিয়। লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ চালাচ্ছে, গাজায় হামাস নতুন যোদ্ধা নিয়োগ করছে, ইয়েমেনের হুতিরাও ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরও দেশটিতে ইসরায়েলি দখলদারিত্ব চলছে, বিশেষ করে গোলান মালভূমি ও দামেস্কের দক্ষিণাঞ্চলে এখনো ইসরায়েল সক্রিয়। Again and again and again, no matter how diminished their forces. জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু গাজা যুদ্ধ ও আঞ্চলিক রাজনীতিকে কেন্দ্র করে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই বাস্তবতার সঙ্গে মেলে না। আন্তর্জাতিক সংস্থার তদন্ত, মাঠ পর্যায়ের প্রমাণ এবং ইসরায়েলের নিজস্ব তথ্য ভান্ডারই দেখাচ্ছে নেতানিয়াহুর বক্তব্যে গোপন করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন, অবরোধ আর গণহত্যার মতো সত্য। গাজা যুদ্ধ বন্ধে 21 দফার একটি প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর মূল সূচনা হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে। যে অবস্থানে যোদ্ধারা আছে সেখানেই যুদ্ধ থেমে যাবে। যুদ্ধবিরতির 48 ঘন্টার মধ্যে জীবিত 20 ইসরায়েলি জিম্মি মুক্তি এবং 24 জনের মরদেহ হস্তান্তরের কথা বলা হয়েছে প্রস্তাবে। দ্য ওয়াশিংটন পোস্ট প্রস্তাবটির একটি অনুলিপি হাতে পেয়েছে এবং জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটি যাচাই করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী হামাসের সব আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে। যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ হবেন তাদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আর যারা গাজা ছাড়তে চান তাদের অন্য দেশে নিরাপদে যাওয়ার সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবে।
তবে ইসরায়েল বা হামাস কোনো পক্ষই এখনো এই ৩ পৃষ্ঠার প্রস্তাবে সম্মতি দেয়নি। গত সপ্তাহে জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক ও মিত্র দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন। ২৯ সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রস্তাবটি গ্রহণের জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের জোর করে কোথাও সরিয়ে নেওয়া হবে না। যারা গাজা ছেড়ে যাবেন তাদের ফেরার অধিকার থাকবে, তবে পুনর্গঠন চলাকালে তারা কোথায় থাকবেন সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। পরিকল্পনার অংশ হিসেবে সব ইসরায়েলি জিম্মি মুক্তির পর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি ও ৭ অক্টোবরের পর আটক ১৭০০ গাজাবাসীকে ছেড়ে দেবে। এছাড়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে প্রতি জনের বিপরীতে ১৫ জন গাজাবাসীর মরদেহ ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছে। অস্ত্রবিরতি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশেরও অনুমতি দেওয়া হবে। এতে অবকাঠামো, হাসপাতাল, বেকারি পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ সরানোর সরঞ্জাম পাঠানোর অন্তর্ভুক্ত রয়েছে। তবে কারা অর্থায়ন করবে তা এখনো পরিষ্কার নয়। ত্রাণ বিতরণ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই হবে এমনটি বলা হয়েছে প্রস্তাবে আরো বলা হয়েছে, যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে। যুক্তরাষ্ট্র সমর্থিত আন্তর্জাতিক সংস্থা সেই প্রশাসনকে তত্ত্বাবধান করবে। একই সঙ্গে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সংস্কার চালাবে যতক্ষণ না তারা গাজা পরিচালনায় সক্ষম বলে বিবেচিত হয়। এছাড়া একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করা হয়েছে, যারা গাজায় নিরাপত্তা তদারকি করবে। পরবর্তীতে প্রশিক্ষিত ফিলিস্তিনি বাহিনী দায়িত্ব নেবে। ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে এবং শেষে কেবল সীমান্তে উপস্থিত থাকবে। প্রাথমিক আলোচনায় কয়েকটি আরব দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে যোগদানে আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে হামাস জানিয়েছে তাদের কাছে প্রস্তাবটির কোনো অনুলিপি পৌঁছায়নি। এদিকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি আফগানিস্তানের বাগ্রাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে রাখতে চান। সেটি আমেরিকাকে না দিলে আফগানিস্তানের খারাপ কিছু হতে পারে বলেও হুমকি দিয়েছেন তিনি। কিন্তু কি আছে এই বাগ্রাম ঘাঁটিতে? ৫০-এর দশকের রাশিয়ান বাহিনীর তৈরি করা বাগ্রাম শুধু যে বিমান ঘাঁটি তা নয়। আফগানিস্তান থেকে ২০০১ সালে তালিবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আমেরিকান সেনারা বাগ্রাম ঘাঁটি দখলে নেয়। পরের ২ দশকে যুক্তরাষ্ট্র এটিকে শক্ত সেনা ও বিমান ঘাঁটিতে পরিণত করে। এই বিমান ঘাঁটির সবচেয়ে শক্তিশালী দিক হল এখানকার দুটি অত্যাধুনিক রানওয়ে। এর মধ্যে একটি রানওয়ে প্রায় ১২,০০০ ফুট বা ২ মাইলের বেশি দীর্ঘ, যা বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরেও নেই। আর এই রানওয়ে এমনভাবে তৈরি করা যে এটি ব্যবহার করে B-52 থেকে শুরু করে অত্যাধুনিক সব ধরনের বোমারু বিমান এখানে নামতে ও এখান থেকে উঠতে পারে। বিমানবন্দরের সুবিধা ছাড়াও এই ঘাঁটির একসাথে ১০,০০০ সেনা ধারণের সক্ষমতা রয়েছে। আর যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে থাকার সময় এই ঘাঁটিতে সুইমিং পুল, সিনেমা হল, স্পা সহ বার্গার কিং আর পিৎজা হাটের মতো ফাস্টফুডের দোকানও সেখানে ছিল। ২০০১ থেকে ২০২১ পর্যন্ত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অবস্থানকালীন সময়ে আমেরিকান বাহিনীর অভিযানের কেন্দ্রস্থল ছিল এই ঘাঁটি। জর্জ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকার সময় এই ঘাঁটি সফর করেছেন। এই ঘাঁটিতে একটি কুখ্যাত কারাগারও ছিল, যেটিকে বলা হতো আফগানিস্তানের গুয়ান্তানামো বে। তবে ডোনাল্ড ট্রাম্প আসলে কৌশলগত কারণে এই ঘাঁটির নিয়ন্ত্রণ রাখতে চান। But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapon. ট্রাম্পের দাবি, চীন বাগ্রাম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরত্বের জিনজিয়ান অঞ্চলে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে, আর সেটি নজরদারিতে রাখতেই মূলত বাগ্রাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখতে চান তিনি। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির হিসেবে চীন তাদের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছে, যা সাম্প্রতিক সময়ে কখনোই দেখা যায়নি। সংস্থাটি বলছে চীন এরই মধ্যে ৬০০-র বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং ২০৩০-এর মধ্যে ১,০০০ পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করার পথে এগোচ্ছে।
চীনের সাম্প্রতিক বাজেটে সামরিক খাতে ব্যয়ও আগের বছরের তুলনায় অন্তত 7% বেড়েছে বলে বলছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করে যে চীন ওই ঘাঁটি দখল করে এটিকে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় নিয়ে এসে ওই এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। চীন ছাড়াও রাশিয়া ও ইরানের কাছাকাছি অবস্থানের জন্য বাগরাম যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরানের সীমান্ত থেকে বাগরামের দূরত্ব 500 মাইলেরও কম, আর রাশিয়া থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় 2500 মাইল হলেও যুদ্ধবিমানে এই দূরত্ব কয়েক ঘন্টার মধ্যেই অতিক্রম করা যায়। এছাড়া অনেক বিশ্লেষক মনে করেন খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানে নিজেদের দখল বজায় রাখতে ব্যবসায়িক স্বার্থেই তাদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে চায় আমেরিকা। ওই অঞ্চলে কর্তৃত্ব থাকলে রাশিয়া আর চীনের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের ওপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় বলে মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড প্ল্যাঙ্ক শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় 5 জন নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। 28 সেপ্টেম্বর সকালে স্থানীয় দ্য চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে চার্চের ভিতরে এলোপাতাড়ি গুলি চালানোর পর সেখানে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছু সময়ের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। 28 সেপ্টেম্বর ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ পবিত্র দিন। এদিন বিশেষ প্রার্থনায় অংশ নিতে শতাধিক মানুষ জড়ো হয়েছিল চার্চে। সেই সময় হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে চার্চের ভিতরে ঢুকে পড়ে। গাড়ি থেকে নেমেই হামলাকারী অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর পর চার্চে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। এতে চার্চের বড় ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে হামলায় ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে চার্চের অভ্যন্তরে আরও 2 জনের মরদেহ পাওয়া যায়। আহত 8 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। 40 বছর বয়সী স্যানফোর্ডের জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে। জানা গেছে তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সাবেক সদস্য ছিলেন এবং 2004 থেকে 2008 সাল পর্যন্ত ইরাকে দায়িত্ব পালন করেছেন। গ্র্যান্ড প্ল্যাঙ্ক শহরের পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন হামলার প্রায় 30 সেকেন্ডের মধ্যেই 2 জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয়েছেন স্যানফোর্ড। তবে ঠিক কী কারণে স্যানফোর্ড এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে হামলার মোটিভ জানতে স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। নানা ইস্যুতে চীনের সঙ্গে লেগেই থাকে যুক্তরাষ্ট্রের। কারণটাও স্পষ্ট, নিজের সমকক্ষ কাউকে মেনে নেবে না তারা, ভাগ দেবে না বিশ্বনেতার চেয়ারের। অন্যদিকে চীনও নাছোড়বান্দা, যে কোনো মূল্যে নিজের ভাগ বুঝে পেতে চায় তারা। সে লক্ষ্যে বিশ্ব বাণিজ্যের সঙ্গে সামরিক সক্ষমতা বাড়ানোতেও মনোযোগ দিয়েছে বেইজিং। মার্কিন সমকক্ষ কিংবা তাদের ছাড়িয়ে যেতে চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। শি জিনপিং এর সরকারের এমন নীতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওয়াশিংটনের। প্রশ্ন উঠেছে, চীনের ব্যাপারে কৌশলে ঘাটতি রয়ে গেছে পেন্টাগনের। সেটা কি? কিভাবে মোকাবেলা করবে পেন্টাগন? 2010 সালের কথা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রথম টের পায় চীন ও রাশিয়া তাদের সমকক্ষ হয়ে উঠতে চাইছে। বিশেষ করে বেইজিং সামরিক অগ্রগতি বাড়াচ্ছে। সাইবার থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, যুদ্ধ সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সবখানেই বড় বিনিয়োগ করছে। হাঁটছে রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। চীনের তৈরি DF-21D অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে, যা কিনা প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমান বাহিনী, রণতরী সহ নৌবাহিনীর জন্য বড় হুমকি। এ দৃশ্য দেখে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন তখনকার মার্কিন উপপ্রতিরক্ষা সচিব রবার্ট ওয়ার্ক। চীনকে ঠেকাতে সোভিয়েতদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের সময়কার অফসেট স্ট্র্যাটেজি থেকে অনুপ্রাণিত হয়ে থার্ড অফসেট কৌশলের প্রস্তাব করেন ওয়ার্ক। প্রশান্ত মহাসাগরে চীনকে রুখতে তৃতীয় অফসেট কৌশল প্রস্তাব করেন ওয়ার্ক, যে কৌশলের লক্ষ্য ছিল মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা, প্রযুক্তি থেকে শুরু করে নতুন যুদ্ধ কৌশল রপ্ত করা, নৌবাহিনীর গঠন পরিবর্তন করে মার্কিন সামরিক শক্তিকে বিশাল অঞ্চলে ছড়িয়ে দেওয়া, দূরপাল্লার অস্ত্র তৈরি করা, মহাকাশ ক্ষমতা বাড়ানো, উন্নত সেন্সর ও সমুদ্র প্রযুক্তিতে বিনিয়োগ করা, যাতে যে কোনো জায়গায় ও যে কোনো সময়ে যুদ্ধের সক্ষম থাকে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু ওয়ার্কের সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।
সামরিক সক্ষমতায় তখন চীন ও রাশিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা পরাশক্তি যুক্তরাষ্ট্র অনুভব করেনি এ নীতির প্রয়োজনীয়তা। বহু বছর পর এসে এখন ওয়ার্কের সেই ধারণা উপলব্ধি করতে পারছে পেন্টাগন। কিন্তু মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, শক্তিশালী হয়ে উঠেছে চীন, বদলে গেছে বর্তমান পরিস্থিতিও। বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন। চীনের প্রতিরক্ষা শিল্পঘাঁটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো যাকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। চীন কেবল হার্ডওয়্যার নয়, তৈরি করছে সফটওয়্যারও। সামরিক ও বাণিজ্যিক জাহাজ নির্মাণেও জোর দিয়েছে, যে খাতে যুক্তরাষ্ট্রের চেয়ে 230 গুণ এগিয়ে চীন। শুধু তাই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়িয়েছে বেইজিং। ফলে চীনা হামলার ঝুঁকিতে রয়েছে জাপান থেকে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এমন পরিস্থিতিতে যদি তাইওয়ানে যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে মার্কিন বাহিনী যুদ্ধে নামার আগেই তাদের ঘাঁটিতে হামলা চালাতে পারে চীন, যা ভাবতে বাধ্য করছে ওয়াশিংটনকে। তাই নতুন অফসেট কৌশল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এর আগে দুবার অফসেট কৌশলের সফল বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র। 1950-এর দশকে প্রথম অফসেট কৌশল প্রণয়ন করেন তৎকালীন প্রেসিডেন্ট ডুইড আইজেনহাওয়ার। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আর 1970-80-র দশকে দ্বিতীয় অফসেট বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। সোভিয়েত পারমাণবিক সক্ষমতা বাড়ালে নিখুঁত ও লক্ষ্যভেদী অস্ত্র প্রযুক্তিতে জোর দেয় যুক্তরাষ্ট্র, যা সোভিয়েতকে চাপে ফেলে। এখন চীনের সক্ষমতা বাড়ায় যুক্তরাষ্ট্রকে ভাবতে হচ্ছে তৃতীয় অফসেট কৌশল নিয়ে, যাতে করে চীন তাইওয়ানে হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র, যার জন্য দরকার প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বাড়ানো। চীনের হুমকি প্রতিহত করতে এ অঞ্চলে শক্ত অবস্থান দরকার যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে দীর্ঘ পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র, বিশেষ করে সস্তা কিন্তু কার্যকর অ্যান্টিশিপ মিসাইলের উৎপাদন বাড়াতে হবে। ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ বাড়াতে হবে, যা রানওয়ে ছাড়াই চালানো যাবে। বোমারু বিমান ও স্টেলথ ফাইটার B-21 রেইডার ও F-35 এর মতো যুদ্ধ বিমানের পরিমাণ বাড়াতে হবে, যা দূর থেকে আঘাত করতে সক্ষম হবে। এর বাইরে সাবমেরিন ও আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে চীনকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র, কেননা এ খাতে এখনো তুলনামূলক দুর্বল বেইজিং। এর বাইরেও অগ্রাধিকার নির্ধারণ করতে হবে যুক্তরাষ্ট্রকে, কেননা ভবিষ্যতে যুদ্ধে জয় পেতে বড় আকারের জাহাজ ও বিমান বাহিনী রণতরীর থেকে বেশি কাজে দেবে AI বা ড্রোন প্রযুক্তি। তাই ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধে চীনকে হারাতে এসব প্রযুক্তিতে জোর দেওয়া ছাড়া ভিন্ন পথ নেই যুক্তরাষ্ট্রের। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।